আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফারাক্কার বিপরীতে আরেকটা ফারাক্কা নির্মাণ করার বিষয়টা কতটা ইফেক্টিভ। এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করছে, তাই ভাবলাম যে বিষয়টা নিয়ে আসলে কথা বলা উচিত। তো সবার প্রথমে আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো আমরা বেশ কয়েকটা শব্দকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করি। সেটা হলো বাঁধ, এমব্যাঙ্কমেন্ট, ড্যাম, ব্যারেজ। এই চারটা শব্দ আমরা যখন নিজেদের মধ্যে কথা বলতে যাই তখন এই চারটা শব্দকে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করে থাকি। অর্থাৎ এমব্যাঙ্কমেন্ট মানেও বাঁধ, ড্যাম মানেও বাঁধ, ব্যারেজ মানেও বাঁধ। এবং এইরকম বলার কারণে আসলে আমাদের যে লজিকটা আর হয় না, আন্ডারস্ট্যান্ডিংটা হয় না যে আসলে আমরা কোনটা দিয়ে কী বোঝাতে যাচ্ছি। প্রথমে আমরা এই তিনটা জিনিসের অর্থ বুঝবো, তিনটা শব্দের অর্থ বুঝবো। সবার আগে আসা যাক এমব্যাঙ্কমেন্ট বা বাঁধ সম্পর্কে কথা বলা যাক। তো এমব্যাঙ্কমেন্ট বা বাঁধ বলতে কি বোঝানো হয় দেখেন, আমরা বাংলা ভাষায় বাঁধ বলতে যেটা বলি সেটাকে আপাতত এমব্যাঙ্কমেন্ট ধরতে পারি ইংরেজিতে। তো এই জিনিসটা কি, এই জিনিসটা হলো একটা নদী আছে, এই নদীর দুই ধারে যে উঁচু কংক্রিটের একটা পিলারের মতো বানায় দেওয়া হয়েছে যাতে নদীর পানি এপাশে না যায় এপাশে না যায়, এটাকে আমরা বলতেছি এমব্যাঙ্কমেন্ট। আর এটাকে আমরা বাংলায় সাধারণত বাঁধ বলে থাকি, কারণ বাধায় দেওয়া এই শব্দটা থেকেই কিন্তু বাঁধ, বাঁধ শব্দটা থেকে বাধায় দেওয়া শব্দটা এসেছে, তাই আর কি। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো ড্যাম। ড্যাম মানে কি? ড্যাম মানে হলো দেখুন এখানে একটা নদী আছে, এবং আমি যদি একটু ড্র করি, এই যে এই নদীর পানি এদিকেও পানি এদিকেও পানি, মাঝখানে একটা কাবাবের হাড্ডি বানায় দেওয়া হয়েছে, এবং এটার কারণে কিন্তু পানিটা আটকে গেছে। তো এইরকম স্ট্রাকচারকে আসলে ড্যাম বলা হয়ে থাকে, অর্থাৎ যেখানে পানির ওয়াটার যেই মুভমেন্ট আছে মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করা হচ্ছে। আর এরপরে তৃতীয় যে বিষয়টা সেটা হলো ব্যারেজ। তো ব্যারেজ কী জিনিস? ব্যারেজ হলো একটা বিশেষ ধরনের ড্যাম যেখানে পানির মুভমেন্টকে রেস্ট্রিক্ট করা হয়। কিন্তু আপনি যদি এখানে লক্ষ্য করেন, তো এই জায়গাটাতে এখানে কিন্তু আবার পানির যাওয়ার জন্য রাস্তা দরজার মতো করে রাখা হয়েছে। তো মানে বিষয়টা এরকম যে যখন প্রয়োজন পড়ে তখন এই দরজাগুলো খুলে দেওয়া হয়, যখন প্রয়োজন পড়ে তখন এই দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আবার এই দরজা কয়টা দরজা খুলবো কয়টা দরজা বন্ধ রাখবো সেটার উপর ভিত্তি করে আমরা এক ধরনের মডারেশন করতে পারি যে আমরা কতটুকু পানি ছাড়বো বা ছাড়বো না। এই জিনিসটাকে আসলে বলা হয়ে থাকে ব্যারেজ। তো এবার আমাদের যে ফারাক্কা আছে, এই ফারাক্কা হলো একটা ব্যারেজ। মানে এইখানে পানি বন্ধ করে রাখা হচ্ছে, যখন প্রয়োজন পড়ছে তখন ছাড়া হচ্ছে, এবং সেটা ইচ্ছা মতো করা হচ্ছে। তো বেসিক্যালি ইন্ডিয়া যে বাংলাদেশের নদীকে শাসন করতেছে, এর মূলত আসলে দুইটা মেকানিজমে করতেছে। হয় সে ব্যারেজ বানাচ্ছে, অথবা এরকম করে ড্যাম বানাচ্ছে যে ড্যামের মাঝখানে আবার দরজা আছে, যে দরজা দিয়ে পানি ইচ্ছা মতো ছাড়া যায়, ইচ্ছা মতো পানি ধরা যায়। এটাই হলো ঘটনা। এখন প্রশ্ন হলো এর ফলে আমাদের কি হচ্ছে? এর ফলে আমাদের যেটা হচ্ছে দেখেন, আমরা যদি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকাই, তো বাংলাদেশের চারিদিকেই ভারত আছে, এবং ভারত থেকে নদী বাংলাদেশে আসে। এখন প্রশ্ন হলো ভারত থেকে কেন নদী বাংলাদেশে আসে? সহজ উত্তর হলো ভারতের মাটিটা উঁচু, বাংলাদেশের মাটিটা নিচু। তো পানি যেটা হয় উঁচু থেকে নিচুর দিকে যায়, এই হলো ঘটনা। এখন বিষয়টা এরকম যে ভারত থেকে যেহেতু সব নদী বাংলাদেশে আসছে, ভারত যে কাজটা করেছে এই নদীগুলোর এন্ট্রি পয়েন্টে যেয়ে যেয়ে একটা করে ড্যাম বা ব্যারেজ একটা করে ওইরকম ড্যাম বা ব্যারেজ বানাই দিয়েছে, যেটাতে ইচ্ছা মতো পানি বন্ধ করে রাখে, ইচ্ছা মতো পানি ছেড়ে দেয়। এটা হলো ভারতের পানি চুরি। এখন গ্রীষ্মকালে যখন বন্ধ করে দিচ্ছে, গ্রীষ্মকালে সব বন্ধ, বাংলাদেশে খরা হয়ে যাচ্ছে, আবার বর্ষাকালে ছেড়ে দিচ্ছে, তখন ওদের যত পানির ফ্লো সব বাংলাদেশে চলে আসছে। আবার গ্রীষ্মকালে যদি একটা নদী বন্ধ হয়ে পড়ে থাকে তখন কি হচ্ছে, তখন নদীর মধ্যে মাটি জমে যাইতেছে। নদীর মধ্যে মাটি জমে গেলে নদীর ক্যারি করার ক্যাপাসিটি কমে যাইতেছে। তখন বর্ষাকালে যখন অনেক বেশি পানি ছাড়া হচ্ছে, তখন নদী আর নিতে পারতেছে না, তখন ওভারফ্লো করে বন্যা হয়ে যাচ্ছে। এই হলো মেকানিজম। এই যে এইখানে আমি দুইটা উদাহরণ দিয়েছি, উপরেরটা হইলো ফারাক্কা, আর এই নিচেরটা হইলো তিস্তা, সেম কাহিনী। এখন প্রশ্ন হলো আমাদের সলিউশন কি? অনেকে বলতেছে যে ফারাক্কার সামনে আর একটা ফারাক্কা নির্মাণ করা লাগবে। মানে যদি এইখানে আমি একটু ড্র করি, যদি এরকম হয় যে এইখানে ভারতের একটা ড্যাম দেওয়া রাখছে, আমরাও এখানে এরকম করে আর একটা ড্যাম দিয়ে দেবো, এটা সলিউশন। তো আসলে এত জটিল করে ভাবার কিছু নাই। আমাদের এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের আগের স্লাইডে ফিরে যাইতে হবে। সেটা হলো এই যে এই বাঁধ বা এমব্যাঙ্কমেন্টে। তো বেসিক্যালি আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো বাংলাদেশ থেকে ভারত থেকে বাংলাদেশে যেই রুটগুলোতে নদী ঢুকতেছে, যেমন এই যে এই পয়েন্টটাতে, তারপরে ধরে নেন
এই যে এখানে আমাদের আছে হচ্ছে, সরি, এখানে আমাদের আছে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। তো চাঁপাইনবাবগঞ্জের এইখানে, এই যে এইখানে ধরে নিন। তারপরে তারপরে হইতেছে গিয়ে আমাদের এই যে এইখানে আমরা যদি যাই, তো মানে মেইন কাহিনী হলো যে জায়গাগুলো দিয়ে বাংলাদেশের পানি ঢুকতেছে ভারত থেকে, এই জায়গাগুলোতে কি হয়, এই জায়গাগুলোতে কাইনেটিক এনার্জি সব থেকে বেশি থাকে এবং বন্যা কিন্তু এই জায়গাগুলো দিয়েই হইতেছে। এবং হতাশার বিষয় হলো এই জায়গাগুলোতে, মানে যে জায়গা দিয়ে ভারতের পানি বাংলাদেশে আসতেছে একদম এন্ট্রি পয়েন্টগুলোতে, সেখানে কোনো মানে বেসিক পর্যায়েরও বাঁধ নাই। ওই জায়গাগুলোতে কোনো কোনো জায়গায় হয়তো মানুষ কিছু বাঁশ টাস দিয়ে উঁচু করে রাখছে, কোনো জায়গায় হয়তো মানুষ ওই বেড়ি বাঁধ বলে এই টাইপের কিছু দিয়ে রাখছে, বাট বেসিক একটা পর্যায়ে যে বাঁধ থাকবে সেই জিনিসটা এই জায়গাগুলোতে নাই। তো বেসিক একটা পর্যায়ে যদি বাঁধই না থাকে তাহলে তো পানিটা চলে মানে একদম ছড়ায় পড়ে বন্যা হয়ে যাবে। এই হলো বাংলাদেশের বন্যা। আর অদ্ভুত বিষয় হলো বাংলাদেশে এই একই ঘটনা প্রত্যেক বছর ঘটে, আপনি বিশ্বাস করবেন না। বাংলাদেশে এই যে বন্যাগুলো হয়, এই বন্যাগুলো কিন্তু রোজ রোজ মানে প্রত্যেক বছর সেম জায়গায় বন্যা হইতেছে। আর আমরা আমরা কি করতেছি, আমরা দেখতেছি। এর একটা বড় কারণ বাংলাদেশে একটা লুটপাট করা সরকার বসেছিল, সে তো আর দেশকে ভালোবাসে না, সে খালি টাকা পয়সা ভালোবাসে। তো সে আর কি মানে সে কেন এই জিনিসগুলো নিয়ে কাজ করবে। কিন্তু মানে আমরা যদি এখন প্রবলেম সলভ করতে যাই, সলিউশন আসলে খুবই সিম্পল। সলিউশন হইলো এন্ট্রি পয়েন্টগুলোতে আমাদের এরকম করে বাদ দিয়ে দিতে হবে, বেসিক পর্যায়ের বাদ যদি আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু পানিগুলো আর এই পাশে যাইতে পারতেছে না, পানিগুলো আর এই পাশে যাইতে পারতেছে না। পানিটা যদি অতিরিক্ত পানি আসে তখন অতিরিক্ত পানি এই পর্যন্ত উঠতেছে এবং এই পর্যন্ত উঠে ডাইরেক্ট বঙ্গোপসাগরে চলে যাচ্ছে।